হ্যালো এভরিওয়ান, আমার নাম সৌভিক মাঝি। আজকে আমরা নতুন একটা সিরিজ স্টার্ট করতে চলেছি, সেটা হচ্ছে ক্লার্কশিপের যতগুলো শিফট হয়েছে সেখান থেকে আমরা প্রত্যেকটা শিফটের অঙ্কগুলোকে মেনলি আমরা সলভ করব। তার আগে ছোট্ট ইন্ট্রোডাকশন আমার নামে দিয়ে দিই। আমার নাম সৌভিক মাঝি। আমি 4 টাইমস এসএসসি সিজিএল ক্র্যাক করেছি। এছাড়াও সিএইচএসএল এবং ক্লার্কশিপেও আমি কিন্তু মেরিট হোল্ড করেছিলাম। যাই হোক, এটা হচ্ছে আমার ছোট্ট ইন্ট্রোডাকশন। তো কাজের কথায় ফিরি। তো আমরা হচ্ছে এই ক্লার্কশিপের যে শিফটটা বলা হচ্ছে সবচেয়ে শক্ত ম্যাথের, আমরা সেই শিফটটা কিন্তু এই ভিডিওতে সলভ করব। বেশি বড় ভিডিও করব না, যদি ভালো রেসপন্স পাই তাহলে এই ভিডিওর আমরা সেকেন্ড ভিডিওটাও আনার চেষ্টা করব। তো যাই হোক, আমরা বেশি কথা না বাড়িয়ে প্রথম অঙ্কটা দিয়ে স্টার্ট করি। আচ্ছা, প্রথম অঙ্কে বলেছে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 5808কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কোন পূর্ণবর্গ সংখ্যা সেটা? তো আমরা কি করব, পূর্ণবর্গ সংখ্যা মানে আমাকে 5808-এর সঙ্গে একটা কোনো পার্টিকুলার সংখ্যা যদি আমি গুণ করি, তো যদি সেই সংখ্যাটা জেড হয় তাহলে জেডটা একটা পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো কি করে আমরা বার করব? তো 5808কে আমার উৎপাদকে বিশ্লেষণ করব। 5808কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, 8 চলে যাবে, 7 8 56, 2 6, 726 হবে। এখান থেকে 6 কমন নাও, 6 12 72, 6 কে 6। তাহলে বোঝা যাচ্ছে এইটা উৎপাদক বিশ্লেষণ করলে হচ্ছে 8 ইন্টু 6 ইন্টু 121। আচ্ছা, 8 মানে হচ্ছে 2-এর কিউব, 6কে 2 ইন্টু 3 লেখা যায়, এবং 121কে 11 স্কোয়ার। তো এইটার থেকে আমি দেখতে পাচ্ছি 2 কিউবের সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে 2^4 হয়ে গেল। 11 স্কোয়ার হয়ে আছে। 3-এর কিন্তু পাওয়ার 1, তাহলে কোনোভাবে যদি আমি 3-এর সঙ্গে এই 3টা গুণ করে দিই তাহলেই এই 3টের পাওয়ারটা কী হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে, এবং পুরো জিনিসটা আমার বর্গ সংখ্যা হয়ে যাবে। বাকি 2 7 11 গুণ করলে কিন্তু হবে না। 2 যদি আর একটা গুণ করি তাহলে 2^5 হয়ে যাচ্ছে, কিন্তু বর্গ মানে আমাকে ইভেন নাম্বারে আনতে হবে। তো এক্ষেত্রে 3টাই হবে আমার আনসার। নেক্সট অঙ্কে আমরা মুভ করি। দেখো, বলেছে XYZ একটি ব্যবসার অংশীদার। ব্যবসাটিতে এক্সের মূলধনের দ্বিগুণ হচ্ছে ওয়াই। তো টোয়াইস দ্য ক্যাপিটাল অফ এক্স ইজ ইকুয়াল টু দ্য থ্রাইস দ্য ক্যাপিটাল অফ ওয়াই, মানে 2x ইকুয়াল টু 3y, পাতি বাংলা তাই বলেছে। তাহলে x/y ইকুয়াল টু হয়ে গেল 3/2। ওকে, তারপর বলেছে দ্য ক্যাপিটাল অফ ওয়াই ইজ 4 টাইমস দ্য ক্যাপিটাল অফ জেড। তো ওই অনুযায়ী y ইকুয়াল টু 4z বা y/z ইকুয়াল টু 4/1 হলো। এবার দেখো, y এর ভ্যালু এখানে 2 আছে, y এর ভ্যালু এখানে 4 আছে। তো এরকম তো হতে পারে না, y তো সেম হতে হবে। তো 2কে 4 করব, তাহলে 2কে 4 করতে গেলে আমাকে এই পার্টের সঙ্গে 2 দিয়ে গুণ করে দেবো জিনিসটা। তো আমার হয়ে গেল 6, এটা হয়ে গেল 4। তাহলে x/y/z কত আমার হলো? x/y/z হয়ে গেল, x এর ভ্যালু কত? x এর ভ্যালু 6 বসিয়ে দিলাম, y এর ভ্যালু তো 4 আছে, 4 বসিয়ে দিলাম, z এর ভ্যালু 1। তাহলে পুরো জিনিসটা আমার কি হলো? x/y/z হচ্ছে 6:4:1। এবার আমরা কি জানি? আমরা জানি পার্টনারশিপ বিজনেসে টোটাল যে লাভ হয় সেই লাভটা অলওয়েজ ব্যবসাতে যে পরিমাণ টাকা দিয়ে সবাই ঢোকে তার রেশিওর সঙ্গে সমান হয়। যদি কি হয়, যদি পুরো টাইমটা সবার টাকা খাটে। এখানে দেখতে পাচ্ছি আমরা কোনো টাইম বলার নেই, তাহলে ধরে নেব যে টাইমটা এখানে আমার ফিক্সড আছে। টাইমটা যদি ফিক্সড থাকে সেক্ষেত্রে যে পরিমাণ টাকা তারা ঢেলেছে 6:4:1, এই পরিমাণে টাকা তারা ঢেলেছে, এই অনুপাতেই পুরোটা আমার ডিভাইড হবে। সো সেই অনুযায়ী আমি যদি দেখি তাহলে 297,000 এইটা হচ্ছে টোটাল আমার প্রিন্সিপাল। তাহলে এখানে কি বলেছে? ওয়াই এর শেয়ার মানে কি? এই 4 ভাগের অ্যামাউন্ট আমাকে বার করতে হবে। তার মানে কি করব? ওয়াই ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই এই 3টে যোগ হয়ে যাবে 6 + 4 + 1 মানে 11 ইন্টু 297,000। তো এটা যদি কাটি, 11 দুগুণে 22, 7। তো এটা যদি করি তাহলে 108,000 হবে। তো এটা আমার আনসার।
হয়ে গেল 34। এরপর আমি চাচ্ছি 36-এর অঙ্কে। 36 কী বলেছে, সিমন এবং অনিক, সিমন সাইমন যাই বলো, সিমন এবং অনিক সেভ 25% অ্যান্ড 40% অফ দেয়ার রেসপেক্টিভ ইনকাম। তারা উভয়ই তাদের যে ইনকাম বা আয়ের তার 25% এবং 40% সঞ্চয় করে। এবার বলেছে যদি, আচ্ছা সঞ্চয় করে, তাহলে যখন অঙ্ক আমরা পড়বো, অঙ্ক পড়তে পড়তে আমরা কিন্তু নোট ডাউন করবো। তাহলে একটা জায়গায় এস নাম দিই, এস ফর সিমান, এ ফর অনিক। সরি, তো না, বেটার হচ্ছে আমার এখানে সিমান, এখানে অনিক, ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিং। ওকে, আচ্ছা কি বলেছে, সিমন এবং অনিক তাদের আয়ের যথাক্রমে 25%, যা 25% সিমন বলছে 25% সেভ করে। 25% মানে কত, 25% মানে 25% মানে হচ্ছে 1/4। তাহলে সিমন তার আয়ের 1/4 সেভ করে, তাহলে সিমনের আয় যদি 4 হয় তাহলে ও 1 সেভ করবে। তাহলে ইনকাম কত হলো, 4 - 1 3। সিমিলারলি অনিক বলেছে তার আয়ের 40% সঞ্চয় করে। আচ্ছা 40% মানে কি, 40% মানে হচ্ছে 40/100, এটা আমরা নিশ্চয়ই জানি, এরকমভাবে আমরা ভগ্নাংশে কনভার্ট করতে পারি যে কোনো ফ্র্যাকশনকে। তো এটা 2/5 হবে। তো সেক্ষেত্রে অনিকের ইনকাম হচ্ছে 5, অনিক সেভ করছে কত, 5/2, মানে 2 অংশ সেভ করছে। তাহলে এক্সপেন্ডিচার কত হলো, 3। ওকে, এইবার দেখো অঙ্কে বলে দিয়েছে যদি তাদের খরচ সমান থাকে, এবং অ্যাজ ইট ইজ অঙ্ক যদি আমি এগাই, সেখানে দেখছি অলরেডি আমার কিন্তু এক্সপেন্ডিচার সেম হয়ে গেছে। তাহলে আমাকে আর নতুন করে এক্সপেন্ডিচার সেম করার কোনো দরকার নেই। তাহলে আমার এখানে অনিক আর সিমনের আয় কত হবে, এই যে অলরেডি হয়ে রয়েছে 4:5। তো এটাই হবে আমার আনসার। বোঝা গেল? কোনো ডাউট থাকলে কমেন্টে জানাবে, তাহলেই হবে। আচ্ছা দেখো, এই অঙ্কটা খুব দারুণ অঙ্ক। দেখো বলেছে 40% অফ পি, তো এক্ষুনি দেখলাম 40% মানে কত, 40% মানে 2/5। তাহলে আমি ডিরেক্ট লিখবো 2/5 অফ পি ইকুয়াল টু 0.75। 0.75 মানেও যা, 75% মানেও তা, এটা মানে কত, 3/4। তো 3/4 অফ কিউ ইকুয়াল টু 1/4। এটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে বলেছে পি ইজ টু কিউ ইজ টু আর এর ভ্যালু কত। দেখো যখন এই রকম টাইপের ফর্ম্যাট থাকবে, এরকম টাইপের ফর্ম্যাট যখন থাকবে, কি করব, কিচ্ছু করবো না। ভাবো আমাকে ওপরটাকে 1 আনতে হবে। আমাকে যদি ওপরটাকে কোনোভাবে, যদি আমি ওপরটাকে কোনোভাবে 1 নিয়ে চলে আসি, তাহলেই আমার অঙ্ক চলে আসবে। তো ওপরটাকে 1 আনার জন্য আমি ওপরে কে আছে, 2 আছে, ওপরে আছে 3, 2 আর 3-এর এলসিএম করবো। 2 আর 3-এর এলসিএম কত হয়, এলসিএম 2 আর 3 হচ্ছে 6। তো 6 দিয়ে পুরো জিনিসটাকে ভাগ করব, 6 দিয়ে পুরো জিনিসটাকে ভাগ করব। তার মানে আমি কি করব, এখানে 6 গুণ করব, এখানেও 6 গুণ করব, এখানেও 6 গুণ করব। হলো 6 গুণ করলে কি হচ্ছে, দেখো এই 2 দিয়ে এই 6 কেটে যাচ্ছে, কত হচ্ছে, 3 হচ্ছে। এই 3 দিয়ে এই 2 কেটে যাচ্ছে, এখানে কাটার কিছু নেই। তাহলে এখানে যদি আমি গুণ করে দিই, তাহলে এখানটা হবে 15, এখানটা হবে 8, এখানে হবে 24। এই যে রেশিওটা হয়ে গেল, এটাই আমার আনসার। কোথায় আছে আনসার, এই যে এটা। তো আমি কি বললাম, যখন এইরকম অঙ্ক থাকবে, ওপরটা অলওয়েজ 1 আনার চেষ্টা করব, ওপরটা অলওয়েজ 1 আনার চেষ্টা করব। ঠিক আছে, 1 আনার জন্য কি করব, যখন দেখছি 1 নেই, দেখো এখানে 1 নেই, এখানে কি আছে, এটা 2 আছে, 3 আছে, 1 আছে। তো এখানে তো অলরেডি 1 আছে। তো এই আর 2 আর 3টাকে ধরে আমাকে 1-এ কনভার্ট করতে হবে। তখন কি করব, আমি ওপরের 2, 3 আর 1-এর এলসিএম নেব। 2, 3, 1-এর এলসিএম নেওয়া যায়, আর 2 আর 3-এর এলসিএম নেওয়ার তাই। 2 আর 3-এর এলসিএম কত হচ্ছে, 6 হচ্ছে। এই যে 6টা এলো, এই 6টা দিয়ে আমি নিচে মাল্টিপ্লাই করব। নিচে যেই মাল্টিপ্লাই করব, তখন দেখব ওপরের যে সংখ্যাগুলো আছে সেটা কেটে যাচ্ছে। কেটে গিয়ে দেখো এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে তো অলরেডি 1, আর নিচেরগুলো গুণ করে দেবো, সেটাই আমার হয়ে যাবে আনসার। আচ্ছা ক্লাস ভালো লাগলে নিচে জানিও, অন্তত একটা লাইক করো। সাবস্ক্রাইব করার এই মুহূর্তে কোনো দরকার নেই,
ইচ্ছা হলে করবে, না হলে করবে না। যাই হোক, মেন হচ্ছে ইনফরমেশানটা কী করে অ্যাপ্রোচ সেটা বুঝতে পারলেই হবে, আমি কী করে করাচ্ছি সেটা ধরতে পারলেই হবে। ওকে, দেখো 43 বলেছে একটি বই তাকের বিক্রয় মূল্য 2000 টাকা কমে যাওয়ায় 10% লাভের বদলে 10% ক্ষতি হয়, তাহলে বইয়ের প্রকৃত বিক্রয় মূল্য কত ছিল? আচ্ছা, 2000 টাকা কমে যাওয়ার জন্য 10% গেনে যে জিনিসটা আমি বিক্রি করে পারছিলাম, সেক্ষেত্রে আমার 10% লস হয়ে গেল, হ্যাঁ কি না? 10% গেনে যেটা পাচ্ছিলাম সেটা 10% লস হয়ে গেলো। দেখো একটা জিনিস, আমি এই অঙ্কটা আমার জাস্ট আনসার দেখি হয়ে যাবে, আমাকে অঙ্কটা করার দরকার নেই। অ্যাকচুয়ালি আমি জিনিসটাকে গেনেই বেচতাম, এখানে বলে দিয়েছিল 10% গেন আমি সবসময় লাভ করছিলাম, কিন্তু 2000 টাকা কমিয়ে দেওয়ার জন্য এটা 10% লস খেলাম। তা 10% গেনে যদি আমি কোনো জিনিস বিক্রি করি, তাহলে 10-এ কিনে জিনিসটা আমি 11-তে ছাড়বো, হ্যাঁ কি না? তাহলে 11টাই আমার প্রকৃত অরিজিনাল প্রাইস হওয়ার কথা। তো আমি অঙ্কের উত্তরে খুঁজবো 11-র মাল্টিপল কোথায় আছে। 11 আমি কী জানি? মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, এবং 11-র মাল্টিপলই আমার কিন্তু আনসার হবে। তো 11-র মাল্টিপল কোথায় আছে? 11-র মাল্টিপল এখানে আছে, তো এটাই আমার হবে আমার আনসার। তো দেখো, কোনো কিছু করলাম না, এটাই হচ্ছে অঙ্কের মধ্যে লুপহোলস থাকে এইভাবে। তো তুমি যদি আইডেন্টিফাই করে নাও তাহলে অনেক ইজিলি, অনেক তাড়াতাড়ি অঙ্ক নেমে যাবে। আচ্ছা, এবার ধরি আমি যদি অঙ্কটা করতে চাই, তাহলে আমি কী করব? দেখো, ধরে নিলাম হচ্ছে সিপি 100, আমি জেনারেলি 10% লাভে ছাড়ি, মানে 110-এ ছাড়ি, 110%-এ আমি ছাড়ি, কিন্তু আমি সেলিং প্রাইসটাকে 2000 টাকা যদি কমিয়ে দিই, সেক্ষেত্রে আমি লস খাচ্ছি কত? 10%-এর, মানে যেটা আমি 110-এ বিক্রি করতাম আজকে আমাকে 90-এ বিক্রি করতে হচ্ছে, 90%। তো এই 90% আর 100%। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এবার আমি জিনিসটাকে সলভ করব। দেখো, সলভ করার জন্য প্রথমেই যেটা শেখার সেটা হচ্ছে পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ ক্যালকুলেশন হবে, সংখ্যার সঙ্গে সংখ্যার ক্যালকুলেশন। তো এখানে পার্সেন্টেজ কোনটা আছে? 110%, 90%। তো ক্যালকুলেট হবে এদের দুজনের মধ্যে। এই 2000-এর কিন্তু কোনো ক্যালকুলেশন হবে না, কারণ নাম্বার একটাই আছে, এই দিকে কোনো নাম্বার নেই, তো এই দিকে কোনো ক্যালকুলেশন হবে না। তো কী করব? আমি এই 90%টাকে ধরে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে 110% মাইনাস 90% ইকুয়াল টু কত হলো? 2000। তাহলে 20%-এর ভ্যালু হলো 2000। 100%-এর ভ্যালু সেক্ষেত্রে কত হবে? অবভিয়াসলি 10,000 হবে, তাই তো? আচ্ছা, বলেছে প্রকৃত সেলিং প্রাইস। প্রকৃত সেলিং প্রাইস মানে কি? আমি 110%-এ যখন 10% লাভে বিক্রি করছিলাম, সেটাই আমার প্রকৃত সেলিং প্রাইস। তাহলে 100%-এর ভ্যালু যদি 10,000 হয়, তাহলে 110%-এর ভ্যালু কত? কত গুণ গো এটা? 11 গুণ। তাহলে এটা 11 হবে। আবার কি, এটা 11 তো না অ্যাকচুয়ালি, 1.1 টাইম, 1.1, তাহলে এখানে 11,000ই হবে। তো এইটা একটা প্রসিডিওর, এছাড়াও আর একটা প্রসিডিওর আছে, এটা হচ্ছে 1। এছাড়াও এই অঙ্কটা আরও সঠিক করে করা যায়। দেখো, মেন জিনিস হচ্ছে আমি একটা জিনিসকে ধরি বিভিন্নভাবে বিক্রি করছি, কখনো সেটা অরিজিনাল সেলিং প্রাইসে বিক্রি করছি, কখনো সেটা 2000 টাকা দাম কমিয়ে বিক্রি করছি, বাট জিনিসটার সিপি তো সেম। তো সিপিতে কোনো অল্টারেশন নেই, তখন এরকম হবে। তাহলে তুমি ভাবো, এখানে যদি আমি ডায়াগ্রাম বানি, আমি যদি সিপিটা এই দিকে রাখি, আমার সিপির ডান দিকে 10% প্রফিট, সিপির বাঁ দিকে মাইনাস 10% লস। তাহলে দেখো, যখন আমি এখানে ধরো এ পয়েন্ট আছে, এখানে বি পয়েন্ট আছে, যখন আমি বিতে বিক্রি করছি তখন আমার 10% লাভ হচ্ছে, যখন আমি এ দামে বিক্রি করছি তখন আমার 10% ক্ষতি হচ্ছে। এবার এ আর বি এর ডিফারেন্সটা কিন্তু অঙ্কে বলে দিয়েছে 2000, মানে বি থেকে আমি যদি এতে যেতে চাই তাহলে আমার 2000 ইউনিট কমাতে হবে, 2000 ইউনিট সেলিং প্রাইসটাকে কমাতে হবে। কিন্তু গ্রাফ অনুযায়ী দেখছি এখানে কত কমাতে হবে? 10 প্লাস 10% মাইনাস অফ মাইনাস 10%, মানে ডিফারেন্স। এখান থেকে এতটা যাওয়া মানে কি?
এখান থেকে 10 গেলাম, মাইনাস অফ মাইনাস 10%, মানে এইটার যে ক্ষতিটা হচ্ছিল এখানে যে লাভটা হচ্ছিল মাইনাস এটার ক্ষতিটা করলাম, তাই 10% মাইনাস অফ মাইনাস 10% মানে 20%। এই 20%টাই অঙ্কে বলে দিয়েছে 2000। তো এইটাই মেনলি দেওয়া হয়েছে, এই পার্টটাই কিন্তু আমরা এক লাইনে করে দিতে পারলাম। আবার বলছি কী করলাম, আমি বললাম যে সিপিটা এখানে কিন্তু ফিক্সড, তো যখন আমি 10% লাভে বিক্রি করছি আমি তখন বি দামে বিক্রি করছি, আমি যখন 10% ক্ষতিতে বিক্রি করছি তখন আমি এ দামে বিক্রি করছি। তাহলে বি আর এর ডিফারেন্স অঙ্কে বলে দিয়েছে কত, 20,000। সেজন্যই তো বলছে 20,000 রিডিউস করছি মানে কি, বিতে যে দাম হয় তার থেকে আমি এর দামের ডিফারেন্স হচ্ছে 20,000, বিতে যে দাম হয় তার থেকে 20,000 না 2,000, বি থেকে এর দামের ডিফারেন্স হচ্ছে 2,000। পার্সেন্টেজের হিসাব করলে 10% মাইনাস অফ মাইনাস 10%, মানে এটাকে অ্যাকচুয়ালি বি মাইনাস এ করা আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে অঙ্কটা। আচ্ছা, নেক্সট অঙ্ক। দেখো 48টা, দেয়ার আর 5 স্টুডেন্ট স্ট্যান্ডিং ইন এ রো, 5জন ছাত্র একটি সারিতে দাঁড়িয়ে আছে, প্রত্যেক ছাত্রের কাছে তার সামনে ছাত্রটির কাছে 2টি করে বই বেশি আছে, তাহলে সমস্ত বইয়ের সংখ্যা কি হবে। তো 5টা ছাত্র আছে, বেশ 5টা ছাত্র আমি ধরে নিই, এ বি সি ডি ই আছে, ওকে, এবং প্রত্যেক ছাত্রের কাছে তার সামনে ছাত্রের 2টি করে বই বেশি আছে, ওকে, বেশ। তাহলে আমি যদি ধরি এর প্রথম জনের কাছে 1 আছে, তাহলে এর কাছে 3, এর কাছে 5, এর কাছে 7, এর কাছে 9। আচ্ছা দেখো, যে কোনো এগুলো কি নাম্বার, বিজোড় সংখ্যা, অড নাম্বারের যোগফল কত হয়, ইভেন হয়। সাম অফ অড নাম্বার ইকুয়াল টু ইভেন, এটা একটা কন্ডিশন হতে পারে। আবার যদি বলে না 1 না, আমি এর কাছে 2টো করে বই আছে, সবচেয়ে ছোট ইভেন নাম্বারটা নিচ্ছি, এটা সবচেয়ে ছোট অড নাম্বার থেকে স্টার্ট করেছিলাম, এখানে সবচেয়ে ছোট ইভেন নাম্বার দিয়ে স্টার্ট করেছি। 2, 4, 6, 8, 10, এখানে কি হলো, ইভেন নাম্বারের সামও কিন্তু ইভেন হবে। তো তুমি ইভেন নাম্বারই ধরো, মানে জোড় সংখ্যাই ধরো কি বিজোড় সংখ্যাই ধরো, সবসময় কিন্তু জোড়ই হবে, ঠিক আছে, সবসময় অলওয়েজ জোড় হবে। আশা করি বোঝাতে পেরেছি জিনিসটা।